দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় কান্ত ভাইয়ের সঙ্গে কথা বলবো আড্ডা দিব। চলো ভাইয়া, কেমন আছেন? আছি। তো ভাইয়া, আপনার চলচ্চিত্র জার্নি কিভাবে শুরু হয়, কত সালে, কার মাধ্যমে? চলচ্চিত্র জার্নি শুরু হয় 2014 শেষের দিকে। আমি একজন প্রযোজক পাই। ওটাই মানে ইনফ্যাক্ট যেটা সত্য কথা, আমি এর আগে ফিল্ম নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমার সামান্য একটা অভিজ্ঞতা ছিল। আমার যিনি গুরু, নাট্যকার পরিচালক ফেরদৌস হাসান, আমি ওনার সাথে প্রচুর সিনেমার স্ক্রিপ্ট লিখেছি। মানে উনি লিখেছেন, আমি টাইপ করেছি আর কি। সো ওই যতটুকু অভিজ্ঞতা আর কি, তো ওইটুকু নিয়েই আমি মানে সিনেমা বানানোর কাজে হাত দেই। অনেকটা দুঃসাহসিকতা বলা যায়। সবের পরিচালক হিসেবে কাজ করেন নাই? না, সহকারী পরিচালক হিসেবে আমার চলচ্চিত্রে কাজ করা হয়নি। আচ্ছা। তো ইতিপূর্বে আমি অবশ্য অনেকগুলো ডকুমেন্টারি নাটক আমার বানানো হয়ে গেছে। তো ওইটুকু অভিজ্ঞতা থেকেই আমি সিনেমা নির্মাণে হাত দিই। তো যেটা হয় যে আসলে ওই চলচ্চিত্রটা বানাতে গিয়েই আমি চলচ্চিত্র জগতে সবার সাথে আমার পরিচিতি, চলচ্চিত্র অঙ্গন কেমন, মানুষগুলো কেমন, সেট আপ কেমন, শুটিং কিভাবে হয়, আমি আসলে বলতে পারেন যে এটা আমি আসলে আমার শেখা। ওটা আমার একটা আমি শিক্ষানবিশ ছিলাম। ভাইয়া, আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেন? আমি এখন পর্যন্ত আমার ওই যে প্রথম চলচ্চিত্র যেটা, ওটা তো আজ অব্দি মুক্তি পায়নি। ওটা আমি পরিচালনা সত্ত্বেও ছেড়ে দিয়েছি আমার বানানো হওয়ার পরে। তো পরবর্তীতে আমি একটা চলচ্চিত্র করেছি, আরেকটা আমার অন প্রসেস। আমি নির্মাণে হাত দেব। এখন পর্যন্ত আমার একটা সিনেমা করা হয়েছে আর কি, সেন্সর হয়েছে সিনেমা। আচ্ছা, রিলিজ হয়েছে? না, রিলিজটা হয়নি। রিলিজটা আমরা একটু সময় নিচ্ছি, একটু সময় নিয়ে রিলিজটা। ছবিটির নাম হচ্ছে কুস্তিগির। এই চলচ্চিত্র অভিনয় করেছেন? এই চলচ্চিত্রে অভিনয় করেছেন, মূল কাস্টে ছিল বাপ্পি চৌধুরী, তারপর মেয়ে কাস্টিংয়ের মধ্যে ছিল জাহারা মিতু, এছাড়া আছেন আমাদের মিশা সওদাগর ভাই, তারপর আমাদের নাটকের জগতের একজন খুব ভালো অভিনেত্রী আছেন সাবেরিয়া আলম, আরও অনেকেই আছেন। থিয়েটারের আমাদের মিডিয়ার আরও অনেকেই কাজ করেছেন আর কি। ওনারা মেইন কাস্টের মধ্যে ছিল আর কি। এই ছবিতে শুটিং করার সময় কোনো স্মরণীয় ঘটনা বা মজাদার কোনো স্মৃতি মনে আছে? এই ছবিটাতে অবশ্যই একটা ঘটনা বলতে পারি আমি, যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে। এই ছবিটা এরকম ডিসেম্বর মাসেই শুটিং হচ্ছিল। 31 ডিসেম্বর তখন আমরা অনশুট পরিপূর্ণ একটা সিনেমা করতে যাওয়াটা, ওটাই ছিল আমার জন্য আসলে প্রথম। যদি আমার বলতে হয়, ওটাই ছিল আসলে প্রথম। এবং যে কারণে সিনেমার মানুষদের সাথে নিয়ে 31 ডিসেম্বর উদযাপন করা বা নিউ ইয়ার আসা, নিউ ইয়ারের প্রাককালীন সময়টা উদযাপন করা, এটা একটা বিশাল অনুভূতির ব্যাপার আর কি। এটা আমার কাছে সারা জীবন একটা মধুর স্মৃতি হয়ে থাকবে। আচ্ছা। এই ছবিতে গিয়ে শুটিং এর সময় কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল? প্রতিকূলতার সম্মুখীন বলতে আমি বলবো যে আসলে বাজেট একটা তো ফ্যাক্ট, আমাদের সিনেমার জন্য বাজেট ফ্যাক্ট। আমাদের বাংলাদেশি চলচ্চিত্র বাজেট কম থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় শীতকালে যেটা হয় যে ডে টাইমটা খুব কম পাওয়া যায়। যে কারণে অনেকগুলো ডে সিন আমরা ফেসে যাচ্ছিলাম। ডে সিন করতে পারছিলাম না, এবং যে জন্য পরে গল্পের সাথে গল্পের রূপরেখা ঠিক রেখে, গল্পের মেসেজ পয়েন্টগুলো ঠিক রেখে আমরা কিছু দৃশ্য আমরা নাইটে করতে বাধ্য হয়েছি। কারণ নতুবা আমাদের ডে বাড়ছিল শুটিংয়ের, এবং ডে বাড়া মানে তো আপনি বোঝেনি, আপনি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। হ্যাঁ, বাজেট ক্রস করলে আমাদের জন্য অনেক বড় ঝামেলা হয়ে যায়, আমাদের জন্য সমস্যা হয়ে যায়। যে জন্য আমরা আসলে কিছু দৃশ্য আমরা বাধ্য হয়েছি নাইটে টার্ন করার জন্য। এই একটা প্রতিকূলতা আমাদের হয়েছে, এছাড়া এভরিথিং ওয়াজ ওকে। তো আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এই জায়গাটাই আমি যদি বলতে হয়, আপনার প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলি যে আমি যা বলবো বা আমি যা বলছি সবটাই আমার একান্ত নিজস্ব মতামত, নাও মিলতে পারে আর কি। হ্যাঁ, তো প্রথমে আমি বলি যে আমাদের চলচ্চিত্রের যে অবস্থানটা কি। আপনার এখানে দুটো বিষয় এসছে, একটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, আর একটা হচ্ছে যে চলচ্চিত্রের বর্তমান অবস্থা কি।
বর্তমান সামগ্রিক অবস্থা যদি বলি, এখন অনেক আমাদের মতো অনেক তরুণ নির্মাতারা এসছেন, হ্যাঁ, অনেকেই ভালো কাজ করছেন, এটা খুবই সত্য কথা। অনেকের কাজ আগে তো আমাদের চলচ্চিত্র দেশের বাইরে যেত না, এখন বিশ্বের সব দেশে, অলমোস্ট সব দেশে আমাদের চলচ্চিত্রগুলো ছড়িয়ে পড়েছে। বিশ্বের অনেক দেশে হলগুলোতে আমাদের চলচ্চিত্র চলছে, অনেকগুলো উৎসবে, চলচ্চিত্র উৎসবে আমাদের দেশের চলচ্চিত্র নির্মাতারা পার্টিসিপেট করছেন, আমাদের চলচ্চিত্র পার্টিসিপেট করছে। সো এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা কিন্তু একরকম নাজুক। হ্যাঁ, একটা বিষয় আপনি বলতে শুনবেন যে সবাই বলছে সিনেপ্লেক্স 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 সিনেপ্লেক্স। খুবই একটা প্লেইন ভিউ দিয়ে যদি আমরা দেখি, একটা পান সিগারেট বিক্রেতা কিংবা একটা চায়ের দোকানদার কিংবা একটা রিক্সাওয়ালা, বা আমি বলছি যে যারা একটু মধ্যবিত্ত, তারা কিন্তু আপনার ওই 1,000-1,500 টাকা টিকিট কেটে সিনেপ্লেক্সে কিন্তু সিনেমা দেখতে যাবে না। তাহলে তাদের জন্য, তাদের সিনেমা দেখানোর জন্য কি ব্যবস্থা, তাদেরকে তাদের এন্টারটেনমেন্টের জন্য কি চিন্তাধারা আমাদের, তাহলে সেই জন্য আমাদের করতে হবে কি সিঙ্গেল স্ক্রিন গুলো চালু করতে হবে। এবার আমাদের দেখবেন অনেকেই বলছে যে সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতে ফ্যামিলি নিয়ে দেখার মতো, সিনেমা দেখার মতো পরিবেশটা নেই। আসলেই পরিবেশটা নেই, ইটস ট্রু। সো এখন আমি আমার বউ বাচ্চাকে নিয়ে নিশ্চয়ই এমন কোথাও যাব না যেখানে ছাড় পোকার কামড় খেতে হবে, যেখানে সিট ভাঙা, যেখানে দেখা যায় উল্টাপাল্টা ইফ টিজিং এর শিকার হচ্ছে, বা প্রস্টিটিউশন চলছে একরকম, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় না যে আমাদের সরকার জানে না, আমার মনে হয় না যে আমাদের সরকার জানে না। আমার ধারণা যে আমাদের সরকার ঠিকই জানেন, সবই বোঝেন, কিন্তু একটা খুব টেকনিক্যালি, খুব কৌশলগতভাবে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। এবং আমাদের অনেক নির্মাতারাও এটা নিয়ে কথা মানে ঠিক বলেন কি না আমার জানা নেই, আমি তেমন একটা শুনিনি। হ্যাঁ, অনেক প্রযোজক এটা বলেন না যে শুধু সিনেপ্লেক্স কেন, ওয়াই, কেন সিঙ্গেল স্ক্রিন অনেক বেশি নয়। কারণ আমার এটা ভাবাটা খুবই ভুল যে এই শুধু সিনেপ্লেক্সেই লোকজন সিনেমা দেখতে যাবে। আমার তো একটা সিনেমা তো নিশ্চয়ই আমি শুধু হাই ক্লাস সোসাইটির জন্য নিশ্চয়ই, বা রিচেস্ট ফ্যামিলির জন্য নিশ্চয়ই আমি আমার ছবিটা বানাই না। আমি একটা ছবি চিন্তা করি যে যেটা আপামর জনগণ দেখবে, আপামর জাতি দেখবে, রুট লেভেল থেকে হাই পর্যন্ত। এক্স্যাক্টলি। সো ওরকম একটা জায়গায়, হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন যে না আমার ছবিটা শুধু হাই সোসাইটির জন্যে, হ্যাঁ হতে পারে, অনেকে একটু অন্যভাবে চিন্তা করে, হতে পারে। সো বাট আমি এবং আমার মতো আরও শয়ে অনেক নির্মাতা, এবং আমি জানি যে ব্যক্তিগতভাবে আপনিও আছেন, সো যে তাহলে ওখানে সব দর্শক দেখতে পাচ্ছে না। এখন সিনেমা কিন্তু হচ্ছে, সিনেমা কিন্তু বানাচ্ছে অনেক দর্শক, কিন্তু আমি শুনে অবাক হই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে একজন নির্মাতার সিনেমা মুক্তি পাচ্ছে মিনিমাম 1000 খানিক সিনেমা হলে, সেখানে আমাদের একজন সিনেমা নির্মাতার তার সিনেমা মুক্তি পাচ্ছে 2টো হলে, 3টা হলে, 5টা হলে, 4টা হলে, সব। হোয়াট দ্য হেল, এটা খুবই অ্যাবসার্ড। তাহলে সিনেমার টাকা উঠে আসবে কি করে? এখন যদি সিনেমাটা আপনি চিন্তা করেন যে আমি শুধুমাত্র ব্র্যান্ডিং দিয়ে, পাওয়ার্ড বাই দিয়ে, স্পন্সরশিপ দিয়ে দেশের বাইরে চালিয়ে টাকা তুলবো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, হলে আপনারা ছবি দেখতে আসবেন। একটা বিষয় হচ্ছে, দেখুন আপনাদের সবার মতো আমাদের চলচ্চিত্র নির্মাতাদেরও পরিবার আছে, পরিজন আছে, আমাদেরও ফিউচার আছে। আমরা কিন্তু অনেক উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে এসে, আমরা কিন্তু ত্যাগ করে এসে, আমরা কিন্তু এই চলচ্চিত্র নির্মাণের জন্য নিজেরা আত্মনিয়োগ করেছি, মনোনিবেশ করেছি, এবং দিন রাত পড়ে আছি ভালো কিছু করার জন্য। এবং এই ভালো কিছু কিন্তু কাদের জন্য? আপনাদের জন্যই। কিন্তু এখন সে আপনারাই যদি না আসেন, আমরা চাই কি, আমরা ধরেন একটা খারাপ চলচ্চিত্র করলাম, আপনারা এসে দেখেন, সেটা হলে এসে দেখেন, দেখে আমাদের বকাঝোকা করেন, আমাদের বলেন যে এটা খারাপ হয়েছে, এটা এই কারণে খারাপ হয়েছে, এটা ভালো হয়নি, এটা আপনারা সমালোচনা করেন। আবার ভালো একটা কিছু করলে আপনারা সেটার প্রশংসা করেন। এতে করে হয় কি, আমাদের পেশাটা, আমরা যে কাজটা করছি, তাহলে আমরা না একটু কি উৎসাহিত হই, আমরা উৎসাহিত হই, আমরা অনুপ্রাণিত হই। তো বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন, আর এবং বিশ্বে বাংলা চলচ্চিত্র মাথা তুলে দাঁড়াবে, উঁচু করে দাঁড়াবে। আর আমাদের এই সিনেলাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।